অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, রাষ্ট্রের সংস্কারের জায়গাটাই তারা যে আসলে পিস্টান দিছে, দিয়ে যে তারা হাসিনার রাজনীতিটাই করতেছে, সেই জিনিসগুলি মিলানোর কারণে এখন অনেকভাবে এটা আসলে সম্ভব হয়ে উঠতেছে তাদের। কারণ অনেক মানুষ মনে করতেছে তুমি যদি হাসিনা তন্ত্রই চালাও তাহলে তোমার চাইতে হাসিনা দক্ষ ছিল, এই কাজ করার জন্যে তোমার চাইতে হাসিনা দক্ষ ছিল, তো তুমি ওই কাজই করবা, তাইলে তুমি কেন? এইগুলি এক ধরনের একটা আবহ তৈরি করছে আমার কাছে মনে হয়। বর্তমান জাতীয় সংসদের বিরোধী দলকে আপনি কিভাবে দেখছেন, আর আগামীতে এই বিরোধী দলের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা দেখছেন কি? আসলে দুইটাই হচ্ছে আমাদের জন্য। এই অভ্যুত্থানের পরে বাংলাদেশে একটা ব্যতিক্রমী দুর্ভাগ্য, বাংলাদেশের মানুষের দুর্ভাগ্যটা এমন জায়গায় গেছে যে এর আগে পর্যন্ত রাজনীতিতে সরকারি দলের বিরোধিতা করার জন্য আপনার বিরোধী দলকে আপন আপন মনে হতো, বিরোধী দলকে আসলে আপনি সমর্থন করতে পারতেন। কিন্তু বাংলাদেশে এই অভ্যুত্থানের পরে যে নির্বাচন হলো, এই নির্বাচনের মধ্যে দিয়ে যারা আসলে সরকারি দল এবং বিরোধী দল হয়ে আসলো, তাদের কেউ আসলে জনগণের পক্ষের শক্তি না। এবং সেই জন্যে এখন দুর্ভাগ্য হচ্ছে এরকম যে আপনার সরকারি দলেরও বিরোধিতা করতে হচ্ছে, একই সাথে বিরোধী দলেরও বিরোধিতা করতে হচ্ছে। একটা প্রশ্নে মনে হবে আপনার সরকারি দল বিরোধী দলের চাইতে ভালো, আরেকটা প্রশ্নে মনে হবে যে বিরোধী দল সরকারি দলের চাইতে অনেক ভালো। মানে এইখানে নিরঙ্কুশভাবে যে আপনি বিরোধী দল মানে এটা একটা, এর আগে পর্যন্ত আমরা বলতাম যে যারা অপোজিশনে থাকে তারা গণতান্ত্রিক থাকে, সরকারে গেলে পরে তারা আসলে স্বৈরাচারী হয়ে ওঠে। কিন্তু এইবার বিপদ বাড়তে বাড়তে এমন জায়গায় গেছে যে এখন বিরোধী দলের স্বৈরাচারীরা থাকে, বিরোধী দলও ধরেন খুনি কিংবা আসলে গণহত্যাকারীরা থাকতে পারে। এই রকমের একটা উদ্ভট এবং অদ্ভুত বাস্তবতার মধ্যে বাংলাদেশ পড়ছে। একদিক থেকে এটা ভালো যে বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক দলগুলির বাইরে জনগণের জন্য যে আসলে নতুন ধরনের রাজনীতি, নতুন ধরনের দল, নতুন রকমের আসলে রাজনৈতিক শক্তি লাগবে, এই বিষয়টা এখন আরও অনেক বেশি স্পষ্ট হয়ে আসছে। একটা সময় পর্যন্ত মানুষ মনে করতো যে বিরোধী দলের উপর আপনি যেটা বললেন যে পরবর্তীবার আমরা বিরোধী দলকে ক্ষমতায় নিয়ে আসব, তাইলে হয়তো আমাদের সমস্যার সমাধান হবে। বাংলাদেশের রাজনৈতিক এই দুর্ঘটনার ভেতর দিয়ে আরেকটা অগ্রগতি হয়েছে যে জনগণের যদি আসলে সরকার গঠন করতে হয়, জনগণের অধিকারকে যদি প্রতিষ্ঠা করতে হয়, জনগণের যদি আসলে স্বৈরতন্ত্র এবং স্বৈরাচারী শক্তির বাইরে আসতে হয়, তাইলে আগামীতে বিরোধী দল এবং সরকারি দল এদের কাউকেই ক্ষমতা এনে আসলে মানুষের আর মুক্তির সম্ভাবনা নাই। মানুষকে আসলে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে এবং সেই শক্তির পেছনে ঐক্যবদ্ধ হইতে হবে, সেইভাবে আসলে নতুন রাজনৈতিক ব্যবস্থাও তার গড়ে তুলতে হবে। পুরনো রাজনৈতিক ব্যবস্থা যেগুলিকে আমরা 55 বছর ধরে কিংবা তার আগে পাকিস্তান আমলে 23 বছর ধরে কিংবা তার আগে ব্রিটিশ আমলে যেই রাজনৈতিক পদ্ধতি এবং যেই ধরনের দল আমরা দেখে আসছি, এটা রাষ্ট্রের যেরকম সংস্কার করা লাগবে, রাজনীতিরও সংস্কার করা লাগবে, নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা লাগবে। এই অভ্যুত্থানের পরে এটা অনেক বেশি স্পষ্ট হয়েছে। আপনি কি এনসিপির কোনো সম্ভাবনা দেখছেন যে তারা তো নতুন এবং তারা এই জুলাইয়ের যোদ্ধা শেখ হাসিনাকে ফ্যাসিবাদ তাড়ানোর জন্য তারাও ভূমিকা রেখেছিল, আপনি কি তাদের মধ্যে কোনো সম্ভাবনা দেখেন? এইটা দেখেন আমাদের দুর্ভাগ্য কি, যারা পাকিস্তান আন্দোলন করছিল, যাদের হাত ধরে পাকিস্তান আসছিল, মুসলিম লীগ 48 সালের মধ্যেই ধরেন এখানকার মানুষের শত্রুতে, 47-এ স্বাধীন হয়েছে, 48-এই ধরেন তারা শত্রুতে পরিণত হয়েছে, 52-তে এখানকার মানুষ এদেরকে একদম চিনে ফেলছে। আপনি 71 সালে আওয়ামী লীগের হাত ধরে স্বাধীন হয়েছে দেশ, আপনি 72 সাল থেকে 75 সালের মধ্যে মানুষ এদের কাছ থেকে মুক্তির জন্য এমন কোনো পথ নাই যেটা তারা খুঁজে নেয়। 24-এ আবার নতুন করে আসলে মানুষ মুক্তির জন্য এদেরকে, এই তরুণদেরকে, এই নতুন রাজনীতি এরা করবে এই আশা করে এদের উপরে ভরসা করছিল। এদের 1.5 বছর লাগে না আসলে জনগণের শত্রুর কাতারে নিজেদেরকে নিয়ে যেতে। এরা নতুন রাজনীতির কথা বলে সবচেয়ে প্রাচীনপন্থী একটা রাজনৈতিক দল জামাতে ইসলামীর আসলে বিটিমে পরিণত হয়েছে। এবং আমাদের দুর্ভাগ্য যে এই যতবার আমরা আসলে বিজয় অর্জন করছি, ততবার যাদেরকে বিশ্বাস করে আমরা ক্ষমতায় বসাইছি কিংবা যাদেরকে আসলে আমরা ক্ষমতায় দেখতে চেয়েছি, তারা অতি দ্রুত জনগণের শত্রুতে পরিণত হয়েছে। তো এই জন্যে এই দলের ক্ষমতায় যায় নাই নিজেরা, কিন্তু ক্ষমতায় যাওয়ার যে প্রক্রিয়া, তারা ক্ষমতায় যাওয়ার জন্য যেই মাত্রায় তারা তাদের নিজেদের বিসর্জন দিচ্ছে, তাতে আর এই দলের কাছে নতুন রাজনীতি আশা করার কিছু নাই। সত্যি সত্যিই বাংলাদেশকে আসলে একটা নতুন রাজনীতি
একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত নতুন করে গড়ে তুলতে হবে। আর বয়সে তরুণ হইলেই তরুণ হয় না, কিংবা নতুন একটা রাজনৈতিক দলের নাম একটা নতুন দল দিলেই এটা আসলে রাজনৈতিকভাবে নতুন হয় না। নতুন লোকরা পুরানো রাজনীতি করতে পারে এবং এটা হচ্ছে তাদের নমুনা। এইবার এই যে আন্দোলনে যাদেরকে জনগণ আন্দোলনের শক্তি হিসেবে যাদেরকে ক্ষমতায় বসাইতে চাইছে, তারা নিজেরা গিয়ে আরেকটা পুরনো রাজনৈতিক দলের লেজুরে পরিণত হয়েছে। এবং এখন তারা, আপনারা জানেন, সংসদে কী ভূমিকা পালন করতেছে, দেশে তারা কী ভূমিকা পালন করতেছে, এমনকি তাদের নৈতিকতা সম্পর্কে এখনই প্রশ্ন উঠছে। আরও আগে থেকে এই প্রশ্ন শুরু হয়েছে। আর এগুলি নিয়ে কথা বলা আসলে এক ধরনের কষ্টকর এবং দুর্ভাগ্য। জি জি। আর শেখ হাসিনার ভারত অভিষেক গণমাধ্যমে কথা বলাকে আপনি কিভাবে দেখছেন? আর সঙ্গে যুক্ত করব, বাংলাদেশের আকাশে বাতাসে প্রায় সব জায়গায় কথা হচ্ছে শেখ হাসিনা আসছে। এইটা ধরেন শেখ হাসিনা যদি নিজে ধরেন ভারতে বসে কথা বলা, তো এইটা এখন পর্যন্ত ভারতের সাথে আমাদের ধরেন এর আগে পর্যন্ত, মানে আমাদের অভ্যুত্থানের পরে 2টা পর্ব আমরা দেখতেছি। তো বলা হচ্ছিল যে অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তী সরকার, তার সাথে ভারতের সম্পর্ক খারাপ ছিল। ভারত বিভিন্ন সময় নিজেও এটা বলার চেষ্টা করছে যে একটা নির্বাচিত সরকার আসলে তারপরে তাদের সাথে আসলে ভারতের ডিলটা আসলে সেই রকম একটা সময় আসলে শেখ হাসিনাকে ধরেন এরকম মিডিয়াতে এতটা কথা বলতে দেখা যায়নি। কিন্তু এখন তিনি আসলে ভারতের এক ধরনের প্রশ্রয়ে কথাবার্তা বলতেছেন, এটা দেখা যায়। আমাদের দেশের গণমাধ্যমের যে এবং ভারতের সরকারের 2 জায়গা থেকেই তারা নিজেরা আসলে জনগণ বিরোধী একটা ভূমিকা নিচ্ছে বলে আমি মনে করি। তো যারা এদের স্বাধীনতা আছে, আপনার এই স্বাধীনতাকে আপনি কোন পথে ব্যবহার করবেন এটা জনগণ আসলে নির্ধারণ করবে যে আপনি জনগণের পক্ষের শক্তি থাকতেছেন নাকি আসলে গণবিরোধী শক্তি হিসেবে আপনি এখানে ভূমিকা পালন করতেছেন। আমি মনে করি যে যারা এটা করতেছে তাদেরকে আসলে জনগণ ভালোভাবে নিবে না, 1। আর 2, যেটা আপনি বলতেছেন শেখ হাসিনা আসতেছে এরকম একটা আওয়াজ, একেবারে ধরেন চারপাশে রমরমা যে আওয়াজটা যেটা হচ্ছে, এইটা একটা হচ্ছে যে আমাদের এইখানে তাদের প্রচুর যেটা হয়েছে যে তাদের দলের লোকজন, তাদের মিডিয়ার মধ্যে যে সমস্ত লোকজন আছে, এরা একভাবে এটা ছড়াইতেছে এবং এখন সামাজিক মাধ্যমের কারণে ওখানে টাকা পয়সা খরচ করলে বিভিন্নভাবে এটাকে ধরেন করা সম্ভব। আবার তারা মাঠে ময়দানে একটু একটু করে নামতেছে, সেগুলি প্রচার হচ্ছে, এগুলিও ধরেন একটা পরিস্থিতিকে তৈরি করতেছে। আরেকটা হচ্ছে যে এইখানকার সরকারের আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে যে ধরনের ভূমিকা, যে ব্যর্থতা, কিংবা আসলে সমস্ত সমস্যাগুলি সমাধানের ক্ষেত্রে তাদের যে আসলে ব্যর্থতা, কিংবা আসলে অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল, রাষ্ট্রের সংস্কারের জায়গাটাই তারা যে আসলে পিস্টান দিছে, দিয়ে যে তারা হাসিনার রাজনীতিটাই করতেছে, সেই জিনিসগুলি মিলানোর কারণে এখন অনেকভাবে এটা আসলে সম্ভব হয়ে উঠতেছে তাদের। কারণ অনেক মানুষ মনে করতেছে তুমি যদি হাসিনা তন্ত্রই চালাও তাহলে তোমার চাইতে হাসিনা দক্ষ ছিল, এই কাজ করার জন্যে তোমার চাইতে হাসিনা দক্ষ ছিল, তো তুমি ওই কাজই করবা, তাহলে তুমি কেন? এইগুলি এক ধরনের একটা আবহ তৈরি করছে আমার কাছে মনে। কিন্তু আমি যেটা মনে করি যে বাংলাদেশের মানুষের উপর আমার এটা এখনও এই ভরসা কাজ করে যে এইখানে জামাত ইসলামী গণহত্যা করছে ধরেন 55 বছর আগে। 55 বছর আগে যে গণহত্যা করছে, সেই 55 বছর পরেও তারা কিন্তু এখানে ব্যাংক, বিমা, টাকা পয়সা, বেহেশত সমস্ত কিছু বিক্রি করে বাংলাদেশে কিন্তু এইবারও তারা ক্ষমতায় যাওয়ার কাছাকাছি কিন্তু পৌঁছতে পারে নাই। তার মাত্র 2 বছর আগে এইখানে ধরেন একটা ম্যাসিভ খুন করে এইখানকার রাষ্ট্রকে আসলে জনগণের বিরুদ্ধে লেলায় দিয়ে পালায় যাইতে বাধ্য হয়েছে যে দলের প্রায় কি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মানে প্রথম সারির কেন, আপনি ধরেন এখানকার মসজিদের ইমাম পর্যন্ত, বাইতুল মোকাররমের ইমাম পর্যন্ত যখন আসলে যে অভ্যুত্থানের পরে পালায় যাইতে বাধ্য হয়েছে, সেই দলেরই আওয়াজ তোলা সোশ্যাল মিডিয়াতে অনেক সোজা, তো বাস্তবে ফেরত আসা অনেক কঠিন। তাদের পক্ষে আসলে এটা একটা স্বপ্ন, এটা সম্ভব বলে অদূর ভবিষ্যতে এটা সম্ভাবনা কোনো কারণ নেই, সম্ভব আমি এটার কোনো কারণ দেখি না।
জানুয়ারি 2026 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press সংগ্রাম মুখর 7 বছর পেরিয়ে পা রাখলো গৌরবান্বিত 8 বছরে। এই আনন্দ প্রহরে সবাইকে নিরন্তর শুভেচ্ছা। আমি নিজেকে ধন্যবাদ মনে করি, আমি সৌভাগ্যবান। চেঞ্জ টিভির পক্ষ থেকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য তারা আসছেন এবং চেঞ্জ টিভি দীর্ঘ 8 বছর ধরে এই কাজগুলি করছে। আমি তারা অনেক ভালো কাজ করেছেন, দেশের মানুষের সুখ দুঃখের কথা প্রত্যক্ষ তুলে ধরছেন। আমার আশা থাকবে চেঞ্জ টিভি সামনের দিকে উত্তরোত্তর আরো সমৃদ্ধ হবে। একটাই শুধু আমাদেরকে উপদেশ দিতে চাই তাদের কাছে, সেটা হচ্ছে সত্য কথাটা মানুষের সামনে তুলে ধরা।